খণ্ড ৫ অধ্যায় ৩-৮ চেয়ারম্যান সমস্ত যুদ্ধদেবতা শিক্ষক দ্রুত যাত্রীবাহী বিমানে ফিরে এলেন। এরপর বিমানটি ধীরে ধীরে উপরে উঠে গেল এবং দিগন্তে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে নীল আলোয় রূপান্তরিত হল। মরুভূমিতে মাত্র ১-৮-৩ জন শিক্ষার্থী অবশিষ্ট ছিল। কিছু শক্তিশালী যোদ্ধাকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে গিয়ে সমস্ত ছাত্রদলে বিভক্ত হয়ে পড়ে। বিশেষ করে দুর্বল ছাত্রদের ক্ষেত্রে যারা সবেমাত্র অভিজাত প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিল, কারণ অস্ট্রেলিয়া মহাদেশে একা টিকে থাকা একটি অসম্ভব মিশন হবে। লু ফেং একটা কণ্ঠস্বর ভেসে এল। লু ফেং মাথা ঘুরিয়ে দেখেন বয়স্ক শি জিয়াং। শি জিয়াং দীর্ঘশ্বাস ফেলে বলেন, এটি অস্ট্রেলিয়া মহাদেশের পশ্চাৎভূমি। মহানির্বাণ যুগের আগে বেশিরভাগ জনসংখ্যা মহাদেশের পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকে সমবেত ছিল। আমরা যে অঞ্চলে আছি সেখানে একটি ছোট শহর খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার হবে। লু ফেং মাথা নাড়ল। ধ্বংসপ্রাপ্ত শহরগুলি যোদ্ধাদের জন্য একটি উদ্দেশ্য ছিল, আশ্রয়। বিপুল সংখ্যক অ্যাপার্টমেন্ট ভবনের কারণে বিশ্রামের জন্য একটি লুকানো জায়গা খুঁজে পাওয়া সহজ হয়ে কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশের এই অন্তহীন প্রান্তর অনেকের মাথা ব্যথার কারণ হবে। মরুভূমিতে একা থাকলে বিশ্রাম নেওয়া কঠিন হবে। একবার ঘুমিয়ে পড়লে স্বপ্নে থাকা অবস্থায় কোনো দানব তোমাকে খেয়ে ফেলতে পারে। শি জিয়াং লু ফেংজের দিকে তাকাল। কি হবে? আমরা দুজনে একটা দল গঠন করব। আমরা একে অপরকে সাহায্য করতে পারি এবং আমাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারি। তুমি আর আমি? লু ফেং একটু গ্রু কুচকে বল। যদি শকুন লি ইজাও না থাকত তাহলে শি জিয়াংজের সাথে অংশীদারিত্ব করাটা একটা ভালো ধারণা হত। তবে এবার তাকে শুধু দানবদের সাথেই নয়, বরং শকুন লি ইজাওয়ের সাথেও মোকাবিলা করতে হবে। সিনিয়র, অস্ট্রেলিয়া মহাদেশে থাকাকালীন আমার কিছু জটিল বিষয় মোকাবেলা করতে হবে, তাই আমাকে একাই যেতে হবে, লু ফেং গম্ভীরভাবে বললেন। জটিল বিষয়? শি জিয়াং একটু অবাক হলেন। মাফ করবেন, কিন্তু আমি এখনই তোমাকে বলতে পারছি না। তবে আমি নিশ্চিত তুমি শীঘ্রই জানতে পারবে, লু ফেং বল। এটা দেখে শি জিয়াং হেসে মাথা নাড়লেন, তার আপত্তি ছিল না। আসলে যেহেতু লু ফেং ৪-০ নম্বরের কাছাকাছি ছিল, তাই শি জিয়াং সাধারণত তাকে দল গঠনের জন্য আমন্ত্রণ জানাতেন না। কিন্তু যেহেতু প্রধান লু ফেংজের আধ্যাত্মিক শক্তির প্রশংসা করেছিলেন, তাই শি জিয়াং লু ফেংজের সাথে দল গঠন করতে চেয়েছিলেন। এমনকি যদি তারা দল গঠন করতে না পারে, শি জিয়াংজের পরিচয় এবং শক্তির সাথে অন্যান্য ছাত্ররা তার উপর লড়াই করবে। খুব শীঘ্রই ১-৮-৩ জন শিক্ষার্থীর মধ্যে ২-৩, এমনকি ৬ জন পর্যন্ত জনের দল ছিল। আরও ৫ জন লোক ছিল যারা একা ছিল। যদি কিছু ঘটে আমাদের সাথে যোগাযোগ করুন। ২-৮ দিন পর দেখা হবে। লু ফেং তার বন্ধুদের বিদায় জানালেন এবং তার ব্যাকপ্যাক, ঢাল, ভূতের ব্লেড এবং পকেটে ২টি ছোড়া ছুরি নিয়ে একাই অন্তহীন প্রান্তরে খোলাখুলি হেঁটে গেলেন। ওই লু ফেং একা। ক্যান্ডিস একজন চীনা যুবকের পাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমরা তাকে এখনই আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু সে প্রত্যাখ্যান করেছে। ওয়েইটং নামের চীনা যুবকটি হেসে মাথা নাড়ল। যারা ৩টি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে একটিতে একা যেতে সাহস করে তারা সাধারণত নিজেদের উপর অনেক আত্মবিশ্বাসী হয়। এবার যারা একা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে ৪ জন শীর্ষ ২-০-তে রয়েছে। এই লু ফেংজের ক্ষেত্রে তার আসল পরিচয় হল একজন স্পিরিট রিডার, তাই তাকে অবশ্যই বেশ শক্তিশালী হতে হবে। যাই হোক, লু ফেং যেদিকে যাচ্ছিলেন সেই দিকে তাকিয়ে ক্যান্ডেস চোখ কুঁচকে তাকাল। এরপর সে মাথা নিচু করে তার কৌশলগত যোগাযোগ ঘড়ির মানচিত্রের দিকে তাকিয়ে নিশ্চিতকরণ শুরু করল। ক্যান্ডেস, যাওয়ার সময় হয়েছে। ক্যান্ডেস! উভয় লিঙ্গের ৩ জন শ্বেতাং যুবক চিৎকার করে উঠল। আসছে। ক্যান্ডেস লু ফেং যেদিকে যাচ্ছেন তার সাধারণ দিকটি রেকর্ড করে মাথা ঘুরিয়ে তার দল নিয়ে একত্রিত হয়। তারপর তারা পূর্বে নির্ধারিত পথে এগিয়ে যায়। অস্ট্রেলিয়ার পরিবেশ চীনের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এই মুহূর্তে আগস্টের শুরু, ঠিক এই সময়েই চীনের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। যাই হোক, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই শীতের শেষের দিকে ছিল এবং তাপমাত্রা ইতিমধ্যেই ৪-৫ ডিগ্রির কাছাকাছি ছিল। তবে লু ফেং, যিনি ইতিমধ্যেই শিক্ষানবিশ স্তরের ওয়ারগোডের শারীরিক সুস্থতার স্তরে পৌঁছে গেছেন, তিনি নেতিবাচক ১-০ ডিগ্রির কাছাকাছি হলেও নগ্ন থাকতে পারেন। বাতাস বিছিল এবং ঘাস নত হয়ে গিয়েছিল, যার ফলে বেশ কিছু ৩-ভোজী দানব দেখা যাচ্ছিল। মাংসাশী এবং ৩-ভোজী দানব ছিল, উভয়েরই একটি মিল ছিল, তারা অত্যন্ত আক্রমণাত্মক ছিল। এই আরামদায়ক দানবদের পাশ দিয়ে দ্রুতগতিতে একটি ছবি ছুটে গেল। সেই ছবিটি ছিল অবিকল সঙ্গীহীন লু ফেন। মানচিত্র অনুসারে ৩০০ কিলোমিটার দূরে কয়েকটি পাহাড় আছে।
আমি সেখানে একটি অস্থায়ী স্থান তৈরি করব। লু ফেং মনে মনে ভাবলেন, যদি আমার অনুমান সঠিক হয় তাহলে অভিজাত প্রশিক্ষণ শিবিরের ক্যান্ডেস হল শকুন এবং বিচ্ছু দম্পতির একটি যোগসূত্র। যতক্ষণ না তারা বোকা না হয় ততক্ষণ যে কেউ বুঝতে পারে যে ভেনিনা সম্ভবত ক্যান্ডেসের খালা, সে সম্ভবত শকুন আর বিচ্ছুদের বলবে আমি কোথায় যাচ্ছি। লু ফেং হেসে মাথা নাড়ল। যখন সে অন্য ছাত্রদের ছেড়ে চলে গেল তখন সে উদ্দেশ্যমূলকভাবে একটি বিশাল বৃত্তে ঘুরে বেড়াল। যদি শকুন লি ইজাও ক্যান্ডেসের দেওয়া নির্দেশনা অনুসরণ করে তাহলে সম্ভবত সে অনেক সময় নষ্ট করবে। আমি একটি অস্থায়ী জায়গা তৈরি করব যাতে আমার বিশ্রামের জায়গা থাকে। এরপর আমি দলনেতা দানবদের শিকার শুরু করব। লু ফেং মনে মনে ভাবলেন, তারা এই আগস্টে পয়েন্ট গণনা করে না, তাই ডোজো চেক করবে না। আমি কিছু অর্থ উপার্জনের জন্য এই সুযোগটি কাজে লাগাব। অন্যান্য ওয়ারগড লেভেলের যোদ্ধাদের জন্য অস্ট্রেলিয়া মহাদেশটি অত্যন্ত বিপজ্জনক একটি জায়গা। যাই হোক, লু ফেং, যিনি উন্নত ওয়ারগড স্তরে অভেদ্যতার দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের জন্য অসীম দানবের জগৎ অস্ট্রেলিয়া তার এটিএম। যতক্ষণ না সে অহংকারী হয়ে সম্রাট স্তরের দানবদের উত্তেজিত করতে শুরু করে ততক্ষণ লু ফেংয়ের মতো শক্তিধর ব্যক্তির জন্য মূলত কোনো বিপদ নেই। এতে অবাক হওয়ার কিছু নেই, যেহেতু চীনের প্রান্তরে যুদ্ধদেবতা স্তরের যোদ্ধা খুব কমই মারা যায়, এবং যদি কেউ মারা যায় তাহলে পুরো দেশ তাদের প্রতি শ্রদ্ধা জানাবে। যাই হোক, যদিও 3টি বিপজ্জনক অঞ্চল নিয়মিত যুদ্ধদেবতা স্তরের যোদ্ধাদের জন্য আরও বিপজ্জনক, তবে এটি আসলে উন্নত স্তরের যুদ্ধদেবতাদের জন্য নিরাপদ। আর লু ফেংয়ের জন্য প্রায় কোনো বিপদ নেই। শক্তিশালী দলনেতাদের হত্যা করা কঠিন হবে। আমি প্রথমে একজন যোদ্ধা হিসেবে আমার শক্তি ব্যবহার করে দলনেতাকে আকৃষ্ট করব এবং তারপর আমার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে আমার নিক্ষেপকারী ছুরিগুলিকে নিয়ন্ত্রণ করব যাতে এটি থেকে মুক্তি পাওয়া যায়। আমি যত বেশি দলনেতাদের হত্যা করব তত বেশি অর্থ উপার্জন করব। স্পিরিট রিডাররা সাধারণত সবচেয়ে ধনী যোদ্ধা হয়। আর এবার লি ইজাওয়ের সাথে মোকাবিলা করা ছাড়া লু ফেনের সমস্ত সময় চলে যাবে দলনেতাদের শিকারে। কমান্ডার লেভেল দানবদের কথা বলতে গেলে লু ফেং তাদের হত্যা করার জন্য বিরক্ত হতে পারে না। লু ফেনের কাছে কমান্ডার লেভেল দানবদের জিনিসপত্র কেবল তার ব্যাকপ্যাকে জায়গা নেয়। কোন সাহায্য নেই, তার কাছে কেবল একটি ব্যাকপ্যাক আছে। উফ উফ! লু ফেনের দ্রুতগতির ছবি বাতাসের মতো এগিয়ে চলল। 300 মিটার সেকেন্ড বেগে মরুভূমিতে থাকা দানবদের অস্তিত্বই মনে হচ্ছিল না। ইউরোপ, প্যারিস সদর দপ্তর। ইউরোপের 6টি সদর দপ্তরের মধ্যে প্যারিসের সদর দপ্তর ছিল সবচেয়ে ধনী সদর দপ্তর। এটি ইলে-ডি-ফ্রান্স অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত এবং গ্রজান নির্বাণ যুগে অনেক দ্বীপ দেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল, তাই অনেক ধনী ইংরেজ যুক্তরাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছিল। যুক্তরাজ্য থেকে পালাতে সক্ষম নিয়মিত লোকেরাও প্যারিসের সদর দপ্তরে প্রবেশ করেছিল। প্যারিস সদর দপ্তর, প্রধান শহর সেক্টর। যানবাহনের চাপ ছিল প্রচণ্ড। একটি মার্জিত, লম্বা লিমোজিনে। আমি জানি। ভেনিনা ফোন রেখে অসহায়ভাবে লি ইজাওয়ের দিকে তাকাল এবং মাথা নাড়ল। ইজাও, ভাড়াটেরা লু ফেংজের পরিচয় জানতে পেরে আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। অবাক হওয়ার কিছু নেই, লি ইয়াও গাড়ির ভেতরে আরামদায়ক সোফায় বসে থাকা অবস্থায় তার চোখ অর্ধেক বন্ধ ছিল। ওই সব ভাড়াটে সৈনিকরা ডোজো অফ লিমিটসের সাথে ঝামেলা করার সাহস করবে না, আর লু ফেং ইতিমধ্যেই ডোজো অফ লিমিটের অংশ। ঠিক আছে, আমি ইতিমধ্যেই বেশ সন্তুষ্ট, কারণ 3জন যুদ্ধদেবতা তাদের ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে আমাদের অনুরোধ গ্রহণ করেছেন। হ্যাঁ, ভেনিনাও মাথা নাড়ল। ভাড়াটেদের কাছে তাদের সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু ভাড়াটে গোষ্ঠীর মধ্যে এমন কিছু যুদ্ধদেবতাও ছিল যারা তাদের ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে অনুরোধগুলি গ্রহণ করেছিল। যুদ্ধদেবতাদেরও অর্থ উপার্জন করতে হয়, এবং যুদ্ধদেবতাদের উন্নত স্তর, মধ্যবর্তী স্তর এবং শিক্ষানবিশ স্তরে বিভক্ত করা হয়। একজন মধ্যবর্তী স্তরের যুদ্ধদেবতা এবং 2জন শিক্ষানবিশ স্তরের যুদ্ধদেবতা এই অনুরোধটি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন বিগিনার লেভেলের ওয়ারগডের জন্য 1.5 বিলিয়ন ইউরো এবং একজন ইন্টারমিডিয়েট লেভেলের ওয়ারগডের জন্য 3.0 বিলিয়ন ইউরো। এই পরিমাণ অর্থ তাদের নিজ নিজ স্তরের জন্য পুরো 1 বছরের আয়ের সমান ছিল। তাদের কেবল একবার যুদ্ধ করতে হয়েছিল, এবং এবার তাদের লক্ষ্য ছিল একজন 9 বছর বয়সী নবাগত। তারা আরও বিশ্বাস করত যে ডোজো অফ লিমিটস তাদের নিজ নিজ ভাড়াটে গোষ্ঠীর যুদ্ধদেবতাদের ঝামেলায় ফেলবে না। লিমোজিন থামল এবং দরজা খুলে গেল। ভেনিনা এবং লি ইজাও দুজনেই নেমে গেল। হুজালা! পিছনে একটা বড় বাস আর একটা ট্রাক দাঁড়িয়েছিল। দরজা খুলে গেল আর প্রায় 500 জন লোক দ্রুত বড় বাস থেকে নেমে গেল। ট্রাকের ভেতর থেকেও লোকজন নেমে গেল, প্রত্যেকেই একটা করে বাক্স নিয়ে। লি ইয়াও আর ভেনিনা দম্পতি এসে হাজির হল। সাবধানে, সাবধানে তুলো এবং হালকাভাবে নিচে রাখো, লি ইজাও আদেশ দিল। হ্যাঁ। বাক্সগুলো বহনকারী অভিজাত সদস্যরা যতটা সতর্ক থাকতে পারে ততটাই সতর্ক ছিলেন। তারা স্পষ্টভাবে জানতেন যে বাক্সগুলোর ভেতরে কি আছে। দানবদের বিরুদ্ধে লড়াই করার জন্য মানবজাতি যে চূড়ান্ত অস্ত্র ব্যবহার করে, লেজার কামান। লেজার কামান একটি বৃহৎ নির্দেশিত শক্তি ধরনের অস্ত্র। এটি অত্যন্ত জটিল, অনেক অংশ দিয়ে তৈরি এবং খুব বড়। তাই সাধারণত কেবল যাত্রীবাহী বিমান এবং ট্রেনই এগুলি বহন করতে পারত।
সদর দপ্তর শহরগুলিতেও এগুলি ছিল, কারণ লেজার কামানগুলি সাধারণত তাদের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। একবার আপনি একটি লেজার কামান একত্রিত করলে, বিশেষ করে উচ্চ ফ্রিকোয়েন্সি কামানের জন্য, তারা প্রচুর জায়গা নেয়। একবার একত্রিত হলে এটিকে এদিক ওদিক সরানো যায় না। তাই এখনই লেজার কামানটি টুকরো টুকরো করা হয়েছে এবং যন্ত্রাংশগুলি তাদের গন্তব্যে পৌঁছানোর পরে এটি একত্রিত করা হবে। সেটি পেতে আমাকে অনেক কিছু করতে হয়েছে, যদিও এটি সর্বোচ্চ মানের নেয়। ভেনিনা তার কণ্ঠস্বর নিচু করে বল, তবে এর সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি সেটিংটি সম্রাট স্তরের দানবকে ব্যাপকভাবে ক্ষতি করতে সক্ষম হওয়া উচিত। হোর্ড লিডার স্তরের দানবদের বিরুদ্ধে তাদের হত্যা করার 100 সম্ভাবনা। আপনি যদি এটি লু ফেংজের বিরুদ্ধে ব্যবহার করেন তবে অবশ্যই কোনো সমস্যা হবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শক্তি। এর সাথে যে শক্তি আনা হচ্ছে তাতে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে 3 বার গুলি করার জন্য যথেষ্ট পরিমাণ থাকবে। পরবর্তী সেটিং এর জন্য এটি 9 বার গুলি করতে পারে। এটি রক্ষণশীলভাবে ব্যবহার করুন। লি ইজাও সামান্য মাথা নাড়ল। জিনিসটা হাতে পেতে তারা বেশ কিছুক্ষণ চেষ্টা করল। সৌভাগ্যক্রমে HR জোটের প্রধান সদর দপ্তর ইউতে, আর পলিনাস পরিবার মূলত একটি অস্ত্র ব্যবসায়ী পরিবার ছিল। তবুও এটি পেতে তাদের বেশ কিছুটা শক্তি ব্যয় করতে হয়েছিল। লি পাশ থেকে একটা আবেগঘন কণ্ঠস্বর ভেসে আসছিল। 3 জন লোক তার দিকে এগিয়ে আসছিল, 2 জন শ্বেতাঙ্গ এবং একজন হলুদ চামড়ার মানুষ। এই 3 জনই ছিল সেই যুদ্ধদেবতা যাদের লি ইজাও এবার ভাড়া করেছিলেন। লি ইজাও হেসে তাদের অভ্যর্থনা জানাল। হঠাৎ তার ফোন বেজে উঠল। হ্যালো, লি ইজাও তার ফোন ধরল। লি ডর্ধতন কর্তৃপক্ষ আমাদের সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন। দুঃখিত। ফোনের কণ্ঠস্বর ছিল নিচু কিন্তু ক্ষমা প্রার্থনায় ভরা। লি ইজাওর মুখ নাটকীয়ভাবে বদলে গেল এবং কিছুটা হিংস্র হয়ে উঠল। থামো। কে আদেশ দিয়েছে? কে? সদর দপ্তর থেকে সরাসরি আদেশ। ফোনের ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে এলো। লি ইজাওর মুখটা খারাপ ছিল। ইজাও, কি হয়েছে? ভেনিনা জিজ্ঞেস করল। লি ইজাওর মুখ রাগে ফেটে পড়ল যখন সে বিঞ্জের সাথে বলল, চীনে আমি যাদের সংগঠিত করেছিলাম তারা তাদের কাজ বন্ধ করে দিয়েছে। থামলে? ভেনিনা বেশ অবাক হল। হঠাৎ ভেনিনার ফোনও ভাইব্রেট হতে শুরু করল। ভেনিনা ফোনটা তুলে নিতে নিতে পাশে চলে গেল। ভেনিনা, খুব জোরে একটা শব্দ উঠল। ভেনিনার মুখের ভাব বদলে গেল এবং সে তৎক্ষণাৎ অত্যন্ত ভদ্র হয়ে উঠল। চেয়ারম্যান। পুরো HR জোট পরিচালনাকারী অংশ হল মিত্র সমাবেশ, যা কিংবদন্তি ভূগর্ভস্থ সমাবেশও। আর চেয়ারম্যান হলেন অ্যাসেম্বলিতে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সমগ্র HR অ্যালায়েন্সের প্রধান হিসেবে তার পদ কতটা উঁচুতে হবে তা কল্পনা করা যায়। বিশ্বের অর্ধেক অর্থনীতি নিয়ন্ত্রণকারী HR অ্যালায়েন্সের প্রধানের কী ধরনের পরিচয় আছে? যুদ্ধের স্তর ছাড়িয়ে এমন বেশ কিছু অস্তিত্ব ছিল যারা অ্যাসেম্বলির জন্য কাজ করার জন্য চেয়ারম্যানের আমন্ত্রণ গ্রহণ করতে ইচ্ছুক ছিল। ভেনিনা, ভালো করে শোন। গম্ভীর কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল। লু ফেনের পরিবারকে স্পর্শ করার তোমার কোনো অনুমতি নেই। যদি তা হয় তাহলে তোমার পুরো পলিনাস পরিবারকে পুরো জোট শাস্তি দেবে। ভেনিনার মুখ নাটকীয়ভাবে বদলে গেল। ফোনটা কেটে গেল। কি হয়েছে? লি ইজাও পাশ থেকে এসে বিভ্রান্ত মুখে ভেনিনার দিকে তাকাল। চেয়ারম্যান ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। ভেনিনার মুখ ফ্যাকাশে সাদা হয়ে গেল। সে বোকা ছিল না। পুরো HR জোটের সবচেয়ে বড় ব্যক্তিকে ব্যক্তিগতভাবে এই ফোন করার এবং HR জোটের মূল পরিবারের একটির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করার সুযোগ দেওয়ার জন্য। HR জোটের চেয়ারম্যান নিশ্চয়ই এমন চাপের সম্মুখীন হয়েছেন যা জোট আগে কখনো সম্মুখীন হয়নি। চাপ একজনের কাছ থেকে? হ্যাঁ। অধ্যায় 3 নয়, লেজার কামান। চেয়ারম্যানের ফোন? লি ইজাওয়ের মুখের ভাবও বদলে গেল। যদিও তিনি যুদ্ধদেবতাদের বৃত্তের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজন ছিলেন, তবুও সমগ্র HR জোটের প্রধানের সাথে তুলনা করলে তিনি সম্পূর্ণ ভিন্ন স্তরে আছেন। চেয়ারম্যান হলেন ভূগর্ভস্থ জগতের সম্রাট। তুমি এখানে এসো। ভেনিনা লি ইজাওকে টেনে অনেক দূরে নিয়ে গেল এবং তার গলার স্বর নিচু করে গম্ভীরভাবে বল, চেয়ারম্যান ফোন করে আমাদের সতর্ক করেছেন যে লু ফেংজের পরিবারকে স্পর্শ না করতে। যদি তা হয় তাহলে আমাদের পলিনাস পরিবার পুরো জোটের কাছ থেকে নিষেধাজ্ঞা পাবে। কি? লি ইজাও ভ্রুকুচকে বললেন, অসম্ভব। তোমার পলিনাস পরিবারও জোটের মূল পরিবারের মধ্যে একটি। যদিও সে চেয়ারম্যান, তাকে একটি সভা করতে হবে এবং একটি আলোচনার মধ্য দিয়ে যেতে হবে যাতে পুরো জোট মূল পরিবারের একজনকে শাস্তি দেয়। তার একটি বাক্যই এত কিছু ঘটাতে পারে না। ভেনিনা তার কণ্ঠস্বর নিচু করে বলল, এর মানে হল চেয়ারম্যান বিশ্বাস করেন যে যদি সমাবেশ ডাকা হয় তাহলে তারা অবশ্যই এই সিদ্ধান্তটি পাস করতে সক্ষম হবেন। লি ইজাও হতবাক হয়ে গেল। সে এখন বুঝতে পারছে শুধুমাত্র 2টি সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হং এবং থান্ডার গড় একটি বাক্যে পুরো HR জোটকে কাঁপিয়ে দিতে পারে। আর লু ফেংজের পক্ষে যিনি দাঁড়িয়ে আছেন তিনি সম্ভবত হং। যার ভাগ্যের ধূর্ততা লি ইজাওকে অভিশাপ দিয়েছিল। সে লু ফেংকে হাজার হাজার টুকরো করতে চেয়েছিল। প্রাথমিকভাবে সে লু ফেংজের পুরো পরিবারের উপর তার রাগ ঢেলে দিতে চেয়েছিল, কিন্তু স্পষ্টতই হং তার কথা বলার পর HR জোট সম্ভবত হং তার নিজের লোক পাঠানোর আগেই লু ফেংজের পরিবারকে রক্ষা করার জন্য লোক পাঠাবে।
এখন লি ইজাওর কাউকে পাঠানোর কোনো উপায় নেই। যেহেতু প্রধান হং হস্তক্ষেপ করছে, আমি তার পরিবারকে ছেড়ে দেব। এলাই ইজাও বিদ্রুপ করে বল, হং এটা জানে এবং তবুও আমাকে লু ফেংকে প্রশিক্ষণ দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে বাধা দিচ্ছে না। সে সম্ভবত আমাকে লু ফেংকে প্রশিক্ষণ দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। লি ইজাও অনেক ক্ষমতাধর একজন মানুষ ছিলেন, তাই হংজের চিন্তাভাবনা তার পক্ষে সহজেই অনুমান করা সম্ভব ছিল। যদি এই প্রশিক্ষণ ব্যর্থ হয় তাহলে লু ফেংজের মৃত্যু হবে। লি ইজাওর দৃষ্টি ঠান্ডা ছিল। ভেনিনা, তুমি এখানে প্যারিসের সদর দপ্তরে থাকো। আমরা ফোনে একে অপরের সাথে যোগাযোগ করব। ঠিক আছে, ভেনিনা মাথা নাড়ল। যাত্রীবাহী বিমানে। এই যাত্রীবাহী বিমানটি সকাল 1:04 প্যারিস সদর দপ্তর ছেড়ে অস্ট্রেলিয়া মহাদেশের দিকে যাচ্ছিল। বিমানটিতে মাত্র 60 জন যাত্রী ছিল। এই 60 জন হলেন সেই সব লোক যাদের লি ইজাও তার সাথে নিয়ে আসার জন্য জড়ো করেছিলেন। এই দলের মধ্যে লেজার কামান তৈরি এবং ব্যবহারের জন্য পেশাদাররাও ছিলেন। কি মিস্টার লি, এটা কি এখানে লেজার কামান? হলুদ চামড়ার লোকটি হতবাক হয়ে গেল। ওহ প্রভু! অন্য দুজন শ্বেতাঙ্গ ভয়ে গেল। লেজার কামান একটি নিষিদ্ধ অস্ত্র, একজন বড় গোফওয়ালা শ্বেতাঙ্গ ব্যক্তি বললেন। বিশ্বজোট লেজার কামান এবং পারমাণবিক অস্ত্র পরিবহন নিষিদ্ধ করে। এগুলো নিষিদ্ধ, কিন্তু মানুষ কি এখনও এগুলো পরিবহন করছে না? লি ইজাও উপেক্ষা করে বলেন, প্রতি বছর ছোট ছোট শহর থেকে লেজার কামান এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরিবহন করা হয়। বিশ্বজোট কেবল এই ধরনের বিষয়গুলিকে উপেক্ষা করার ভান করতে পারে। তদুপরি বিশ্বজোট 5টি শক্তিশালী দেশ নিয়ে গঠিত। সমস্ত ক্ষমতা 5টি শক্তিশালী দেশের হাতে। বিশ্বজোট কেবল তাদের পুতুল। তার পাশে থাকা 3 যুদ্ধদেবতা হেসে পারল না। লেজার কামান এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র মানবতার 2টি চূড়ান্ত অস্ত্র। এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রটির বিস্ফোরণ ব্যাসার্ধ অনেক বেশি এবং এটি অত্যন্ত শক্তিশালী। এর একমাত্র অসুবিধা হল এটি প্রচুর পরিমাণে বিকিরণ নির্গত করে, যা দানবদের মধ্যে মিউটেশনের সূত্রপাত করতে পারে। লেজার কামানটি একটিমাত্র লক্ষ্যবস্তুতে আক্রমণ করে এবং এটি মৃত্যুরশ্মির সাথে তুলনীয়। বর্তমানে এটি মানবজাতির প্রিয় অস্ত্র। লি, তোমার হাতে নিশ্চয়ই কিছু কৌশল আছে। আমি মুগ্ধ। হলুদ চামড়ার লোকটি হেসে বল, যদি আমি এই লেজার কামানটি কিনতে চাই তাহলে আমি ভাবছি লি কি আরেকটি কেনার কোনো উপায় আছে? এটা চলবে না। লি ইজাও মাথা নাড়লেন। এই লেজার কামানটি ব্যবহার করার পর আমি এটি আবার রেখে দেব। যদি এটি খুব বেশি সময় ধরে হারিয়ে যায় তাহলে তারা জানতে পারবে। যখন এটি ঘটবে তখন আমি সমস্যায় পড়ব। হাউ গ্যাং, তোমাদের জাপানিদের কি লেজার কামান কেনার জন্য কিছু সংযোগ থাকা উচিত নয়? জাপান মহানির্বাণ যুগের আগে একটি অর্থনৈতিক শক্তি। দুঃখের বিষয় হল তারা একটি দ্বীপরাষ্ট্র ছিল। তারা হানরের মতো অনেক বড় মাছ শিকার করত। মহানির্বাণ যুগের পরে সমস্ত দানব পরিবর্তিত হয়ে যায়। হানরের মতো বড় মাছ পরিবর্তিত হয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। সমুদ্রে বেশ কয়েকটি হোর্ড লিডার দানব ছিল, এমনকি কিছু সম্রাট স্তরের দানবও ছিল। হোর্ড লিডার এবং সম্রাট স্তরের দানবদের বুদ্ধিমত্তা মানুষের সমান। তাই তারা প্রতিশোধ নিল। তারা জড়ো হয়ে জাপানি দ্বীপপুঞ্জ ঘিরে ফেল। একটি দ্বীপকে রক্ষা করা ইতিমধ্যেই বেশ ঝামেলার ছিল। দানবদের অবিরাম ঢেউ নদীগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমিকে বিদীর্ণ করে এবং বাতাসে উড়ন্ত দানবদের সাথে সমন্বয় করে পিনসার আক্রমণ চালায়। যখন এর মুখোমুখি হয় এবং সম্রাট স্তরের একটি দানবের আগমন ঘটে তখন জাপানিরা কেবল লড়াই করতে পারে। তারা আক্রমণের বিরুদ্ধে মোটেও প্রতিরক্ষা করতে পারেনি এবং সমস্ত নাগরিক কেবল কিভাবে পালানো যায় তা নিয়ে ভাবছিল। মহানির্বাণ যুগের শুরুতে দানবরা খুব বেশি পরিবর্তন করেনি এবং বেশিরভাগ কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি ইতিমধ্যেই পালিয়ে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত মাত্র কয়েক লক্ষ মানুষ অবশিষ্ট ছিল, কয়েক ডজন বছর বিশ্রামের পর জাপান এখন একটি ছোট জাতি হিসাবে গণ্য হতে পারে। ওই সংযোগগুলো অনেক দামি। ইউজান গ্যাং গম্ভীরভাবে বললেন, মিস্টার লি, যদি আপনি আমাকে একটি লেজার কামান কিনে দিতে পারেন তাহলে আমি 2 গুণ খরচ দিতে রাজি আছি। 2 বার? লি ইজাওর ভ্রু কুঁচকে গেল। লেজার কামানটি তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল ছিল এবং কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে সাধারণত এটি কেনার জন্য যথেষ্ট অর্থ ব্যয় হয় না। আমি প্রলুব্ধ, কিন্তু দুঃখের বিষয় আমার সেই ক্ষমতা নেই। যাত্রীবাহী বিমানটি অস্ট্রেলিয়া মহাদেশে প্রবেশ করেছে। যাই হোক, লি ইজাও যাত্রীবাহী বগি ছেড়ে একা বাথরুমের দিকে রওনা দিলেন। হ্যালো ভেনিনা, লি ইজাও ভেনিনার সাথে যোগাযোগ করে বল, লু ফেং এখন কোথায়? এই 4 জোট তাদের কৌশলগত যোগাযোগ ঘড়ির মাধ্যমে একজন যোদ্ধার অবস্থান ট্র্যাক করতে পারে। নিশ্চিত করতে পারছি না। কৌশলগত যোগাযোগ ঘড়ি থেকে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। আমি অন্য উপায় ভাবার চেষ্টা করছি। তুমি কি বলতে চাইছো নিশ্চিত করতে পারছি না? লি ইজাওর মুখের ভাব বদলে গেল। এই 4 জোট কৌশলগত যোগাযোগ ঘড়ির মাধ্যমে অবস্থান নিশ্চিত করতে পারে। লি ওয়েইজের মৃতদেহের আশেপাশে থাকা সমস্ত যোদ্ধাদের ট্র্যাক করার জন্য তারা এই পদ্ধতিটি ব্যবহার করেছিল। তার কৌশলগত যোগাযোগ ঘড়িটি যে অবস্থানে ফিরে আসছে তা হল অভিজাত প্রশিক্ষণ শিবির। ভেনিনার কণ্ঠস্বর অস্থির ছিল। অভিজাত প্রশিক্ষণ শিবির? না, সে অস্ট্রেলিয়া মহাদেশে আছে। লি ইজাও বিভ্রান্ত হয়ে পড়লেন। অবশ্যই এটা ঠিক নেয়। এর মানে হল
লুও ফেং কৌশলগত যোগাযোগ ঘড়ি পরিবর্তন করেছে। কৌশলগত যোগাযোগ ঘড়ি থেকে আসা কণ্ঠস্বরটি খুব মৃদু ছিল। সে তার অন্য কৌশলগত যোগাযোগ ঘড়িটি প্রশিক্ষণ শিবিরে রেখে গেছে। এখন যেটি সে ব্যবহার করছে, এই 4 জোটে এর কোনো রেকর্ড নেই। আসলে এটাই ঘটেছিল। 1 আগস্ট, লুও ফেং তার যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক 1-2 উন্নীত করার জন্য একটি বিশাল পুরস্কার পেয়েছিলেন। পুরস্কারে একটি যুদ্ধের ইউনিফর্ম সেট, অস্ত্র, দূরবীন, একটি কৌশলগত যোগাযোগ ঘড়ি এবং আরও অনেক ছোট ছোট গ্যাজেট ছিল। লুও ফেং নতুন কৌশলগত যোগাযোগ ঘড়িতে পরিবর্তিত হন, যা ডোজো অফ লিমিটস দ্বারা তৈরি করা হয়েছিল। শুধুমাত্র উচ্চ কর্তৃত্বের লোকেরাই এগুলি পড়তে পারতেন। যেহেতু এই 4 জোট সফল হতে পারেনি, তাই কোনো ফাঁকফোকর ছিল না। স্পষ্টতই এই 4 জোটের রেকর্ডে এর কোনো রেকর্ড থাকবে না। লুও ফেং বর্তমানে যে কৌশলগত যোগাযোগ ঘড়িটি ব্যবহার করছেন তা সম্ভবত ডোজো অফ লিমিটস দ্বারা তৈরি করা হয়েছে, তাই আমরা এটি ট্র্যাক করতে পারছি না, ভেনিনা বলেন। তাহলে আমরা কি করব? লি ইজাও অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। যদি সে লুও ফেংকে খুঁজে না পায়, তাহলে অস্ট্রেলিয়া মহাদেশে কাউকে খোঁজা খড়ের গাদায় সুচ খোঁজার মতো। এখন একটাই উপায় আছে, লুও ফেংয়ের ট্যাকটিক্যাল কমিউনিকেশন ওয়াচে ফোন করুন। একবার কলটি চলে গেলে আমরা তার অবস্থান ট্র্যাক করতে পারব, ভেনিনা বল। এটা অস্বাভাবিক কিছু ছিল না, সব সাধারণ ফোনেই এই ফাংশন ছিল। একবার আপনি কারো নম্বরে কল করলে, আপনি তাদের অবস্থান নিশ্চিত করতে পারবেন যে তারা আপনার কল গ্রহণ করবে কিনা। তাহলে তাকে ডাকো, লি ইজাওর পিছু পিছু বল। কিন্তু সে নতুন কৌশলগত যোগাযোগ ঘড়ি ব্যবহার করছে, তাই আমি এখনও তার নম্বর খুঁজে পাইনি, অসহায়ভাবে বল ভেনিনা। যদি সে তার নম্বর না জানে, তাহলে সে কিভাবে ফোন করবে? সত্যি বলতে, লুও ফেং 1 আগস্ট তার নতুন কৌশলগত যোগাযোগ ঘড়ি পেয়েছে। তার নম্বরটি কেবল অভিজাত প্রশিক্ষণ শিবিরে থাকা চীনা বন্ধুরা জানে। খোঁজ করো, তার নম্বর অবশ্যই খুঁজে বের করতে হবে। লি ইজাও উদ্বিগ্ন হয়ে উঠল। সে তার কৌশলগত যোগাযোগের ঘড়িটি পরিবর্তন করেছে, তাই খুব কম লোকই তার নম্বর জানে। প্রশিক্ষণ শিবিরের তার কিছু বন্ধু সম্ভবত জানে। অভিজাত প্রশিক্ষণ শিবিরেরও সম্ভবত তার সাথে যোগাযোগ করার উপায় আছে, ভেনিনা অসহায়ভাবে বল। কিন্তু ডোজো অফ লিমিটসের ভেতরে ঢুকে পড়ার কোনো উপায় নেই। তাড়াতাড়ি খুঁজে বের করো। বিমানটি শীঘ্রই অবতরণ করতে চলেছে। আমরা কি এই সমস্ত বাক্স বহন করে দানবদের বিরুদ্ধে লড়াই করতে পারি না? একবার আমরা একটি দলের মুখোমুখি হই এবং লেজার কামানের সূক্ষ্ম অংশগুলি সামান্য ক্ষতিগ্রস্ত হয়, পুরো লেজার কামানটি কাজ করতে ব্যর্থ হবে। লি ইজাও তাড়াহুড়ো করে বললেন, তাড়াতাড়ি করো এবং লুও ফেংজের অবস্থান নিশ্চিত করো। ঠিক আছে, আমি ক্যান্ডিসকে আবার চেষ্টা করতে দেব। ফোন রাখার পর লি ইজাও যখন ফিরে এলেন, তখন যাত্রীবাহী বগির বাকিরা বেশ আরামে ছিলেন। ক্লেইন লি ইজাও একজন শ্বেতাঙ্গ মধ্যবয়সী লোককে বললেন, আমরা যদি এই বাক্সগুলি কয়েক কিলোমিটার স্থলপথে বহন করি, তাহলে কি এগুলো ঠিক থাকবে? ক্লেইন শ্রদ্ধার সাথে উত্তর দিলেন, মিস লি, যদিও প্রতিটি বাক্সের সমস্ত যন্ত্রাংশ সঠিকভাবে সুরক্ষিত আছে, স্বাভাবিক আঘাতগুলি কোনো সমস্যা সৃষ্টি করবে না। তবে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম অপটিক্যাল অ্যাম্প্লিফিকেশন অস্ত্র। একবার একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে পুরো লেজার কামানটি কাজ করতে সক্ষম নাও হতে পারে, তাই আমরা এটির ঝুঁকি নিতে পারি না। লি ইজাও দাঁত কিরমির না করে পারল না। সে খুব তাড়াহুড়ো করছিল। এই লেজার কামানের রেঞ্জ কত? লি ইজাও আবার জিজ্ঞাসা করলেন। পাল্লার সঠিক কোনো উত্তর নেই, ক্লেইন গম্ভীরভাবে বললেন, যদিও লেজার কামান চূড়ান্ত অস্ত্র, এর কিছু দুর্বলতা আছে। প্রথমত, এটি একটি সরলরেখায় গুলি চালায়। কিন্তু পৃথিবী একটি গোলক, তাই পৃথিবীর পৃষ্ঠ পুরোপুরি সমতল নয়, বরং বাঁকা। তাই যদি লক্ষ্যবস্তু এত দূরে থাকে যে আমরা মাটি থেকে তা দেখতে পাই না, তাহলে স্বাভাবিকভাবেই লেজার কামানটি এটিকে আঘাত করতে সক্ষম হবে না। তাই লেজার কামানটির পাল্লা বাড়ানোর জন্য তাকে উঁচু ভূমিতে স্থাপন করতে হবে। অবশ্যই লক্ষ্যবস্তুটি একজন আত্মা পাঠক। যদি সে বাতাসে উড়ে যায়, আমরা তাকে অনেক দূর থেকে দেখতে পাব। যদি লেজার কামান এবং লক্ষ্যবস্তুর মধ্যে কোনো বাধা না থাকে, তাহলে লক্ষ্যবস্তুটি তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যাবে। ক্লেইন হেসে বললেন, লেজার কামানের শক্তি নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন কঠিন অংশটি হবে তাকে বাতাসে উড়ে যেতে বাধ্য করা। যদি সে মাটিতে থাকে, তাহলে সে একটু দূরে চলে গেলে আমরা তাকে আক্রমণ করতে পারব না। ক্লেইন বললেন, আরও আবহাওয়ার দিকে মনোযোগ দিন। যদি প্রচুর কুয়াশা বা বৃষ্টি হয়, তাহলে লেজার কামান আক্রমণ করতে পারবে না। লেজার কামান আলোকে কেন্দ্রীভূত করে এবং বৃষ্টি এবং কুয়াশার কণা আলোকে প্রতিসরণ ঘটাবে, যা এর শক্তিকে ব্যাপকভাবে হ্রাস করবে। তাহলে লেজার কামানটি লক্ষ্যবস্তুর কাছাকাছি উঁচু স্থানে স্থাপন করতে হবে। এইভাবে লক্ষ্যবস্তুকে হত্যা করার সুযোগ খুঁজে পাওয়া সহজ হবে, ক্লেইন বললেন। লি ইজাও মাথা নাড়ল। সে জানতে, কিন্তু সে জানে না লুও ফেং এখন কোথায়, তাহলে বিমানটি কোথায় অবতরণ করবে? গুগল ট্রান্সলেটে বলা হয়েছে, জাপানি ভাষায় বেই হাও গ্যাং হল কিতাহারা সুজোশি, কিন্তু আমি এটাকে চাইনিজ পিন ইনিনে রেখে যাচ্ছি। অধ্যায় 4.0 ভিত্তি। যাত্রীবাহী বিমানের ক্যাপ্টেন মিস্টার লি ব্যক্তিগতভাবে যাত্রীবাহী বগিতে এসেছিলেন। হ্যাঁ, লি ইজাও তার দিকে তাকাল। ক্যাপ্টেন বললেন, মি লি, আমাদের বিমানটি এখনও আজ রাতে প্যারিস সদর দপ্তর শহর থেকে ওয়াশিংটন সদর দপ্তরের দিকে উঠতে হবে। তাই আমরা এখানে কেবল আরও আধ ঘণ্টা থাকতে পারি। এদিমি
লি আধ ঘণ্টার মধ্যে আমাদের সঠিক অবতরণের স্থানাঙ্ক বলতে না পারেন তাহলে আমরা কেবল। লি ইজাও ভ্রুকুটি করলেন, আমি বুঝতে পারছি। প্রতিটি যাত্রীবাহী বিমান অত্যন্ত ব্যয়বহুল এবং প্রতিটি দেশের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। লি ইজাওর পক্ষে এটিকে দীর্ঘ সমাজের জন্য রাখা সম্ভব নয়। লি ইজাও যখন অত্যন্ত বিচলিত ছিলেন তখন লু ফেং অত্যন্ত শান্ত ছিলেন। আসলে, যদিও লি ইজাও ১ আগস্ট প্যারিস সদর দপ্তরের দিকে রওনা দিয়েছিলেন, তিনি তার দলে যোগদানের জন্য একটি লেজার কামান এবং ৩টি যুদ্ধদেবতা আনতে কিছুটা সময় ব্যয় করেছিলেন। সুতরাং তিনি যখন আসলে চলে যান তখন ইতিমধ্যেই ৫ই আগস্ট ছিল। অস্ট্রেলিয়া মহাদেশের কেন্দ্রে একটি পর্বতশ্রেণী। এই পর্বতমালার সবচেয়ে বড় দানবদল হল বানরের সেই চালাকি। একটি অন্ধকার গুহায় লু ফেং তার ব্যাকপ্যাকে থাকা দানবদের জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন। আজ আমি তাদের নেতাকে সরিয়ে দেব। হে ৩টি বিপজ্জনক অঞ্চলের একটি থেকে আমি যা আশা করতাম, সেখানে প্রচুর দানব এবং প্রচুর বাহিনী নেতা রয়েছে। সে এখানে আসার পর ৪ দিন হয়ে গেছে। তবে সে কেবল একজন হোর্ড লিডার লেভেল দানবকে সফলভাবে হত্যা করেছিল, এবং এটিও ছিল নিম্নস্তরের। মানুষ বলে যে একজন দলনেতাকে পরাজিত করা কঠিন এবং তাকে হত্যা করা আরও কঠিন। এতে অবাক হওয়ার কিছু নেই। লু ফেং অসহায় ছিলেন। তিনি একজন শক্তিশালী স্পিরিট লিডার যার হাতে একজন নিয়মিত যোদ্ধার চেয়ে বেশি কৌশল ছিল। গত ৩ দিনে তিনি ইতিমধ্যেই একজন দলনেতাকে খুঁজে পেয়েছেন, কিন্তু তাদের প্রত্যেকেই অত্যন্ত ধূর্ত ছিলেন। যখন তারা অনুভব করবে যে পরিস্থিতি ঠিক নেই তখন তারা পালিয়ে যাবে। আর লু ফেনের নিক্ষেপকারী ছুরিগুলির পরিসর সীমিত। এগুলি ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং খুব বেশি আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে না। ১০০ মিটার ব্যাসার্ধে এটি তার সর্বোচ্চ শক্তি খুব কমই ধরে রাখতে পারে, কিন্তু দূরত্বের কারণে আরও আধ্যাত্মিক শক্তি ব্যবহার করা হয়। যেকোনো বৃহত্তর দূরত্বের ক্ষেত্রে নিক্ষেপকারী ছুরিগুলির শক্তি হ্রাস পায়। হোর্ড লিডার দানবের মাত্র একটি নড়াচড়াই ১০০ মিটার দূরে সরে যেতে পারে। একটি হোর্ড লিডার লেভেল দানবের মধ্যে শুধুমাত্র একজনকে সফলভাবে হত্যা করা হয়েছে, আর সেটা আমার আধ্যাত্মিক শক্তির জন্যই সম্ভব হয়েছিল। এতে অবাক হওয়ার কিছু নেই যে যুদ্ধদেবতারা সবাই চিৎকার করে বলছে টাকা উপার্জন করা কঠিন। তারা দলনেতাদের বিরুদ্ধে লড়াই করার চেয়ে উচ্চ পর্যায়ের কমান্ডারদের হত্যা করবে। লু ফেং তার পানির ব্যাগ তুলে একটু পান করলেন। এরপর তিনি জিনিসপত্র গুছিয়ে ব্যাকপ্যাক এবং ঢাল পরলেন। হাতে তার ভূতের ছুরি নিয়ে তিনি সাবধানে চলে গেলেন। লু ফেং পাহাড়ের ঢাল থেকে লাফিয়ে পড়েন এবং সরাসরি ৭০ থেকে ৮০ মিটার উপরে উঠে অন্য পাহাড়ে পৌঁছান। এরপর তিনি দৌড়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। কখনো লাফিয়ে পড়েন, কখনো দৌড়ান এবং কখনো কখনো তিনি বিভিন্ন ধরনের আশ্চর্যজনক নড়াচড়া করেন। এই পর্বতশ্রেণীটি ছিল সমতল পৃষ্ঠের মতো। লু ফেং হঠাৎ একটা পাহাড়ের চূড়ায় হেলে পড়ে থেমে গেল। আমি এখানে, লু ফেং শোরগোলের চিৎকার শুনতে পেল। সে মাথা নিচু করে নিচের দিকে তাকাল। নিচের গিরিখাতটি নানা ধরনের বানর ধরনের দান দিয়ে ভরা ছিল। কেবল একটা ঘনবসতিপূর্ণ দল দেখা যাচ্ছিল, নিশ্চিতভাবেই লক্ষ লক্ষ দানব ছিল। লু ফেনের কয়েকদিনের দানব শিকারের অভিজ্ঞতা অনুসারে এই বানরদলটি এই পর্বতশ্রেণীর সবচেয়ে শক্তিশালী শক্তি। এই বানরদলের ৩টি বানরদলের নেতাস্তরের দানব ছিল এবং এর নেতা ছিলেন একজন উন্নত স্তরের দলনেতা। তারা ছিল এই পর্বতশ্রেণীর ১ নম্বর দল। লু ফেং এই নামহীন পর্বতশ্রেণীর নামকরণ করেছিলেন এপ মাউন্টেন রেঞ্জ। এই ধূর্ত বানরের নেতা, উচ্চস্তরের দলনেতা সোনালি বানর আজ এখানে কেন নেই? লু ফেং সাবধানে লক্ষ্য করলেন। বানরের ধূর্ততার মধ্যে সবচেয়ে বেশি যে ২টি বানর দেখা গিয়েছিল তারা ছিল বেগুনি পশমের বিশাল বানর। তারা ছিল বানর ধরনের দানবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরনের বানর, রাক্ষসী বানর। যদিও দানবীয় বানরটি বানর ধরনের দানবদের মধ্যে এক ছিল, এই ২টি দানবীয় বানর ছিল কেবল নিম্নস্তরের দলনেতা স্তরের। গর্জন, একটা কান ভেদকারী গর্জন যেন আকাশ ভেদ করে চলে গেল। হঠাৎ পুরো বানরের দলটি কোলাহল ও হইচই করে উঠল। নিচে সোনালি আঁশ দিয়ে ঢাকা এবং প্রায় ২০ মিটার লম্বা একটি বিশাল বানর ৩০ মিটারেরও বেশি লম্বা একটি রূপালী অজগরকে এক হাতে টেনে নিচ্ছিল। সমস্ত বানর দানব পথ থেকে সরে গেল এবং ২টি রাক্ষসী বানর তাকে অভ্যর্থনা জানাতে এসেছিল যেন তারা গাদাকে চুমু খাচ্ছে। কিভাবে? বিশাল বানরটি সবচেয়ে মসৃণ প্ল্যাটফর্মের সামনে হেঁটে গিয়ে বসল। তারপর সে হিংস্রভাবে অজগরটিকে ছিঁড়ে ফেলল, যার মাথা ইতিমধ্যেই সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছিল। হুজালা! অজগরটিকে জোর করে ২ টুকরো করে ফেলা হয়েছিল এবং তার তাজা রক্ত সর্বত্র ছড়িয়ে পড়েছিল। হঠাৎ লক্ষ লক্ষ বানর ধরনের দানব উত্তেজিতভাবে চিৎকার করে উঠল। বিশাল বানরটি হঠাৎ করে অজগরের মৃতদেহের অর্ধেকটা ছুঁড়ে ফেলে দিল, যা পাশে থাকা ২টি রাক্ষসী বানর উত্তেজিতভাবে খেতে শুরু করল। বিশাল বানরটি পাশে বসে আনন্দের সাথে খেয়ে ফেল। অজগরের মৃতদেহের রক্ত তার আশের উপর দিয়ে ঠপ করে পড়ছে, তাতে তার কোনো আপত্তি ছিল না। এটা সেই বজ্রপাতের অজগর। আমি এটা মারতে পারিনি, কিন্তু এই সোনালি বানরটা মারতে পেরেছে। লু ফেং যে পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে তাকিয়েছিল, লু ফেং হতবাক হয়ে গেল। এই নিম্নস্তরের হোর্ড লিডার লেভেল লাইটনিং পাইথনটি লু ফেংয়ের মুখোমুখি হওয়া একটি হোর্ড লিডারের মধ্যে একটি ছিল। তবে এই লাইটনিং পাইথনটি খুব চালাক ছিল এবং এর নিয়ন্ত্রণে অনেকগুলি পাইথন ছিল, তাই লু ফেং সফল হতে পারেনি।
কে ভেবেছিল যে এই উচ্চস্তরের হোর্ড লিডার লেভেল সোনালি বানর এটিকে মেরে ফেলবে? প্রথমে তাদের ভাবতে দেওয়া উচিত যে আমি একজন সাধারণ যোদ্ধা, যাতে আমি অপ্রত্যাশিতভাবে তাদের হত্যা করতে পারি, লু ফেং মনে মনে ভাবলেন। সোনালি বানর ধরনের দানবদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রকৃতপক্ষে এপ ধরনের দানবদের প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়: লম্বা চুলওয়ালা বানর এবং আঁশওয়ালা বানর। দানবীয় বানর হল সবচেয়ে শক্তিশালী লম্বা চুলওয়ালা বানর, অন্যদিকে সোনালি বানর হল সবচেয়ে শক্তিশালী আঁশওয়ালা বানর। যদি তারা একই স্তরে থাকে, তাহলে দানবীয় বানর হল সোনালি বানরের চেয়ে কিছুটা শক্তিশালী। তবে একটি উচ্চস্তরের হোর্ড লিডার গোল্ডেন এপের অসীম ক্ষমতা থাকে, অত্যন্ত দ্রুত হয় এবং প্রতিরক্ষার ক্ষেত্রেও আশ্চর্যজনক স্তর থাকে। তার সাথে ঝামেলা করা সহজ নয়। আমার আধ্যাত্মিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত আমার ছুরি ছুঁড়ে মারা হবে আমার হত্যাকারী আঘাত। কিন্তু যদি আমি এটিকে মারতে না পারি এবং এটি বুঝতে পারে যে এর জীবন বিপদে আছে, তবে এটি নিশ্চিতভাবে পালিয়ে যাবে। একবার এটি পালিয়ে গেলে আমি এটিকে ধরতে পারব না। লু ফেং বুঝতে পেরেছিল যে তার কাছে কেবল একটি সুযোগ আছে, আর একবার সে সেই সুযোগ হাতছাড়া করলে সোনালি বানরটি তাকে আর একটি সুযোগ দেবে না। গিরিখাতে অসংখ্য বানরের চিৎকার আকাশ কেঁপে উঠল। 3 দলনেতা বজ্রপাতের অজগরের মৃতদেহ খাচ্ছিলেন। হঠাৎ আকাশ থেকে প্যান্থারের মতো একটা কালো ছবি নেমে এসে সরাসরি একটা বানর দৈত্যের শরীরে আঘাত করল। পেং দিয়ে সেই বানর ধরনের দানবের দেহ সরাসরি ভেঙে গেল, তার রক্ত সর্বত্র ছড়িয়ে পড়ল। এই ঠেলার শক্তি ব্যবহার করে লু ফেং বিদ্যুতের মতো বানর দলের কেন্দ্রের দিকে ছুটে এল। ওখানে 3 জন হোর্ড লিডার ছিল। হাউল হাউল! 2টি রাক্ষসী বানর রেগে গর্জে উঠল। মুহূর্তের মধ্যে বিপুল সংখ্যক কমান্ডার স্তরের বানর এবং আরও অনেক সৈনিক স্তরের বানর লু ফেংকে পাগলের মতো ঘিরে ফেল। পথ থেকে সরে যাও! লু ফেংয়ের দৃষ্টি ছিল তীক্ষ্ণ এবং দ্রুত এগিয়ে যাওয়ার সময় তার শরীর বাতাসের মতো ছিল। তার হাতে থাকা ভূতের তলোয়ারটি মুহূর্তেই বিদ্যুৎ চমকে উঠল। তার তলোয়ারের আলো জ্বলে ওঠার সাথে সাথে একের পর এক দেহ ফেটে গেল। রক্তের স্রোত বইতে লাগল সর্বত্র এবং মৃতদেহগুলো ছড়িয়ে পড়ল। পরীক্ষার টাওয়ারে লু ফেং সমান শক্তির বিশাল সংখ্যক দানবের মুখোমুখি হতে পারত। এখন যখন কমান্ডার এবং সৈনিক স্তরের দানবদের মুখোমুখি হতে হতো, তখন তারা আগাছার মতো ধ্বংস হয়ে যেত। তিনি যেখানেই থামলেন, প্রতিটি স্থান রক্ত আর মৃতদেহে ভরা ছিল। রক্তে ভেজা তার যুদ্ধের পোশাক। লু ফেং একটি বানরের পিঠে পা রেখে সরাসরি মাঝখানে লাফিয়ে পড়ে। কিভাবে? মাঝখানের প্ল্যাটফর্মে সোনালি বানরটি এলোমেলোভাবে তার পাশে থাকা একটি পাথর তুলে নিল এবং তারপর হিংস্রভাবে লু ফেংজের দিকে ছুঁড়ে মারল। বুম! সোনালি বানরের হাতের তালুর আকারের এই পাথরটির ব্যাস ছিল প্রায় 1 মিটার। এত বড় পাথরটি ছিল কামানের মতো, যা চোখের পলকে লু ফেংয়ের সামনে এসে পড়ে। বিশাল পাথরটি প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যার ফলে চারপাশের বাতাস গর্জন করতে থাকে। প্রযুক্তিগতভাবে লু ফেং তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে এই পাথরটিকে পাশের দিকে বুস্ট দিতে পারতেন, যার ফলে পাথরটি উড়ে যেত। কিন্তু লু ফেং তার আধ্যাত্মিক শক্তি প্রকাশ করতে চাননি। লু ফেং মাঝ বাতাসে তার শরীর বাঁকানোর চেষ্টা করল এবং তারপর ঢালটি তার পাশে রাখল। বিশাল পাথরটি ঢালটি আঁচড়ে ফেলে এবং তারপর উড়ে বেরিয়ে গেল। আর লু ফেং নিচের বানরের দলে পড়ে গেল। সে দলে নামার সাথে সাথে আবার রক্তের ওর্ড শুরু হল। লু ফেং তাৎক্ষণিকভাবে তার চারপাশে থাকা প্রায় 100টি বানর দানবকে ধ্বংস করে দিল। এরপর তার দেহ জ্বলজ্বল করে মাঝখানে প্ল্যাটফর্মে উপস্থিত হল। বুম! 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 সোনালি বানরটি 3টি বিশাল পাথর ছুঁড়ে মারল। আর লু ফেং তার নিখুঁত লেভেল টেকনিক প্রকাশ করলেন। যেন তিনি ধ্বজার মতো কেবল তার শরীরের একটি সাধারণ ঝাঁকুনিতে 2টি বিশাল পাথর এড়িয়ে গেলেন। তারপর তিনি তার শক্তি ব্যবহার করে তৃতীয়টি এড়িয়ে গেলেন। বাতাস প্রচণ্ডভাবে কেঁপে উঠল এবং এমনকি খালি চোখে দৃশ্যমান শোকওয়েভ তৈরি করল। মুষ্টি! ঠিক সেই মুহূর্তে লু ফেং তৃতীয় বিশাল পাথরটিকে এড়িয়ে গেলেন। তিনি সোনালি আঁশ দিয়ে ঢাকা একটি মুষ্টি তার সামনে আসতে দেখলেন। সেই সোনালি বানরটি এখনই প্ল্যাটফর্মে বসেছিল, কিন্তু তার মুষ্টিটি তৎক্ষণাৎ লু ফেংজের সামনে উপস্থিত হল। এটি অত্যন্ত দ্রুত ছিল। সোনালি বানরের চোখ দুটো বরফের মতো ঠান্ডা ছিল। মানুষ! এটি অনেক দিন ধরে কোনো মানুষকে হত্যা করেনি। কিন্তু সমস্ত শক্তিশালী দানবের কাছে মানুষই তাদের সাধারণ শত্রু, এবং এটি বিশ্বাস করে যে এর গণনা করা সমাজের সাথে সাথে এর সামনের মানুষটি তার মুষ্টি এড়াতে পারবে না এবং কেবল সরাসরি এর মুখোমুখি হতে পারবে। তবে এমনকি একজন উন্নত স্তরের যুদ্ধদেবতা যোদ্ধাও উচ্চ স্তরের দলনেতা স্তরের সোনালি বানরের মাথা থেকে মুষ্টি নেওয়ার সাহস করবে না। ঠিক যখন এই মানুষটি তা করার চেষ্টা করবে, এমনকি যদি সে তাৎক্ষণিকভাবে টুকরো টুকরো নাও হয়, তার অঙ্গুলি ভেঙে যাবে। আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কে ভেবেছিল তুমি নিজেই আমার কাছে আসবে? যাই হোক, এই মুষ্টির মুখোমুখি হয়ে লু ফেং কেবল জোরে হেসে উঠল। অদ্ভুত এক ঘটনায় তার শরীর কেঁপে উঠল। এই মানুষটি কোনো বহিরাগত শক্তি ছাড়াই বাতাসে উড়ে যাওয়া পাতার মতো এড়িয়ে গেল, সোনালি বানরের ভয়ঙ্কর মুষ্টিকে সরাসরি এড়িয়ে গেল। সোনালি বানরটি অবাক হয়ে বলল, এই মানুষটি কিভাবে এটা এড়াতে পারে? এটা কি হতে পারে মানুষের মধ্যে সবচেয়ে বিশেষ ধরনের
সোনালি বানরটিকে চিন্তা করার সুযোগও না দিয়ে ঠিক সেই মুহূর্তে যখন লু ফেং তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে এড়িয়ে গেল। উফ 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 ৬টি কালো ছুরি, ২টি এসএস গ্রেড নিক্ষেপকারী ছুরি এবং ৪টি নবম সিরিজ নিক্ষেপকারী ছুরি। ৬বার বজ্রপাত। তারা হিংস্রভাবে উড়ে গেল। তাদের লক্ষ্য সোনালি বানরের মাথা। গর্জন, সোনালি বানরটির চোখরাগে বড় বড় হয়ে গেল। লু ফেংজের দিকে আছড়ে পড়া মুষ্টিটি খুলে গেল। বিশাল হাতের তালুটি সরাসরি লু ফেংজের দিকে আঘাত করল। একই সাথে তার বাম হাতটি বিদ্যুতের মতো তার মুখের পাশে উপস্থিত হল এবং তার শরীরটি সামান্য পাশে হেলে গেল। পু 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 ৩টি ছুরি বাম হাতের তালুতে আঘাত করেছিল, তারা কেবল পিষ্টটি ছিদ্র করেছিল। সোনালি রক্তের আভা তালুতে রঞ্জিত হয়েছিল। পু পু ২টি ছুরি সোনালি বানরের মাথার দিকে ছোড়া হয়েছিল। তাদের মধ্যে একটি মাঝপথে ঢুকে যাওয়ার পরে মুখের পেশিতে আটকে যায়। অন্যটি কেবল তাক ছিদ্র করে এবং তারপর শক্ত খুলি দ্বারা আটকে যায়। পু শেষ ছুরিটি সোনালি বানরের ঘাড়ে বিদ্ধ হয়ে গেল, যার ফলে একটি বিশাল ক্ষত তৈরি হল। রক্ত ছড়নার মতো বেরিয়ে এল, যার ফলে সোনালি বানরটি ক্রোধে গর্জন করতে লাগল। যদি আপনি কোনো ত্রুটি খুঁজে পান তাহলে অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।